আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আবারও হাজির হলাম নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে। ফিন্যান্স ও ব্যাংকিংয়ের তোমরা দেখতেই পাচ্ছ তৃতীয় অধ্যায় রয়েছে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার। আজকে আমি তোমাদের পড়াবো হলো শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার সম্পর্কে। কোম্পানির ইস্যুকৃত শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস এবং একই সাথে বিনিয়োগকারীদের জন্য একটি বিনিয়োগ পদ্ধতি। বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহৃত এসব পদ্ধতির প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা রয়েছে। এসব বিনিয়োগ পদ্ধতি থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় এবং ঝুঁকিতে ভিন্নতা থাকে। ফলে একজন বিনিয়োগকারীকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকটি পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে জানা দরকার। আসলে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার এই জিনিসগুলো কি, এগুলো কী জন্য মানুষ করে? অর্থাৎ কোনো কোম্পানির যদি মূলধনের প্রয়োজন হয় তাহলে মানুষ কী করে? শেয়ার থেকে তারা টাকা নিতে পারে বা বন্ড বা ডিবেঞ্চারের মাধ্যমে তারা টাকা কী করতে পারে? সংরক্ষণ করতে পারে। দেখো, বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন আর কি, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এখানে দেওয়াই আছে। এই অধ্যায় 5 শেষে আমরা কি জানতে পারবো? শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের ধারণা বর্ণনা করতে পারবো, বিভিন্ন প্রকারের শেয়ারের বিভিন্ন শ্রেণীবিভাগ করতে পারবো, বিভিন্ন প্রকার শেয়ারের তুলনামূলক পার্থক্য নির্ণয় করতে পারবো, বন্ড ও ডিবেঞ্চার পার্থক্য বর্ণনা করতে পারবো, লভ্যাংশ নীতি ব্যাখ্যা করতে পারবো। যাই হোক, আমরা আসি ভূমিকাতে। অর্থায়নের উৎস হিসেবে কোম্পানির ইস্যুকৃত শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের খাত হিসেবে বিবেচিত হয়। একজন বিনিয়োগকারী বিভিন্ন খাতে তার অর্থ বিনিয়োগ করতে পারে। মনে করো তোমার বাবার 10 লক্ষ টাকা আছে। এই 10 লক্ষ টাকা তিনি ইচ্ছে করলে কোনো ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে পারে, অথবা তিনি উক্ত টাকা দিয়ে কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার এদের যে কোনো এক বা একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। বিনিয়োগের খাত হিসেবে এদের প্রত্যেকটি নিজস্ব স্বকীয়তা রয়েছে। এদের প্রতিটি শেয়ার থেকে বিনিয়োগকারীর আয় এবং ঝুঁকিতে ভিন্নতা রয়েছে। পরবর্তী অনুচ্ছেদগুলোতে বিনিয়োগকারীর খাত হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শেয়ারের শ্রেণীবিভাগ। পাবলিক লিমিটেড কোম্পানি তহবিল বা মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। শেয়ার হচ্ছে বড় অঙ্কের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। শেয়ার ক্রয়ের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীগণ বিনিয়োগে আগ্রহী হয়। বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কোম্পানি সংগঠনগুলো বিভিন্ন প্রকার শেয়ার প্রচলন করে থাকেন। নিম্নে বিভিন্ন প্রকারের শেয়ার সম্পর্কে আলোচনা করা হলো। অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস। কীভাবে অর্থায়ন দীর্ঘমেয়াদী পেতে পারে? শেয়ারের মাধ্যমে, বন্ডের মাধ্যমে বা ডিবেঞ্চারের মাধ্যমে। শেয়ার আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার। সাধারণ শেয়ারটা কি? বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট অঙ্কে বিভক্ত করে শেয়ার হিসেবে বিক্রয় করা হয়। সরকারের অনুমতি নিয়ে ন্যূনতম মূলধন সংগ্রহের পর সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোম্পানিটি সম্পর্কে একটি ধারণা দিয়ে জনগণের নিকট শেয়ার ক্রয়ের আবেদন চাওয়া হয়। অনেক আবেদন পড়লে লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করা হয়। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও শেয়ার কিনে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারে। এরাই প্রকৃতপক্ষে কোম্পানির মালিক। প্রতিষ্ঠানে অর্জিত মুনাফা লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টিত হয়। তারল্যের প্রয়োজন পড়ে শেয়ার হোল্ডাররা সেকেন্ডারি মার্কেট যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের শেয়ার বিক্রয় করতে পারে এবং সেখানে মূল্য বৃদ্ধি পেলে তাদের লাভ হয়। সাধারণত লাভজনক কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে, তবে লভ্যাংশ প্রদানের কোনো নির্দিষ্ট হার পূর্ব নির্ধারিত থাকে না। কোম্পানির জন্য লভ্যাংশ প্রদান করা বাধ্যতামূলক নয়। মুনাফা না হলে সাধারণত লভ্যাংশ প্রদান করা হয় না। মুনাফা হলে সম্পূর্ণ অঙ্কের মুনাফা লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয় না। কোম্পানি ইচ্ছা করলে যে কোনো হারে লভ্যাংশ প্রদান করতে পারে, আবার লভ্যাংশ নাও প্রদান করতে পারে। তবে সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত পরিমাণ লভ্যাংশ প্রদান করতে না পারলে সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য হ্রাস পায়, যা কোম্পানির জন্য ভালো নয়।
এরপর রয়েছে বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয়। একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। কোনো বছর কোম্পানি পর্যাপ্ত মুনাফা করতে না পারলে শেয়ার মালিকদের কোনো লভ্যাংশ দেওয়া হয় না। আবার কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রয় হতে প্রাপ্ত অর্থ থেকে সকল পাওনাদার এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি মেটানোর পর সাধারণ শেয়ার মালিকদের দাবি মেটানো হয়। ফলে সব দাবি মেটানোর পর কোনো অবশিষ্ট অর্থ না থাকলে সাধারণ শেয়ার মালিকরা তাদের বিনিয়োগকৃত অর্থের পরিবর্তে কিছুই না পাওয়ার আশঙ্কা থাকে। এসব কারণে সাধারণ শেয়ারের বিনিয়োগ অপেক্ষাকৃত অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিধায় এরকম শেয়ার থেকে আয়ের সম্ভাবনাও বেশি থাকে। বুঝে শুনে বিনিয়োগ করলে সাধারণ শেয়ার একজন বিনিয়োগকারীর জন্য একটি ভালো বিনিয়োগ উৎস হিসেবে বিবেচিত হতে পারে। বিনিয়োগের হাতিয়ার হিসেবে সাধারণ শেয়ারের কিছু স্বকীয়তা রয়েছে, নিম্নে সেগুলো বর্ণনা করা হলো। সাধারণ শেয়ার বিনিয়োগকারীকে কোম্পানির মালিকানা দেয়, ফলে কোম্পানির মালিক হিসেবে এর অর্জিত লাভ এবং সম্পত্তির উপর আইনগত অধিকার থাকে। 2 খ নম্বরে রয়েছে সাধারণ শেয়ার এর মালিকদের কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেয়। শেয়ার মালিকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। গ সাধারণ শেয়ার সহজে হস্তান্তরযোগ্য, বিনিয়োগকারীর ইচ্ছে করলে যে কোনো সময় তার ধারণকৃত শেয়ার হস্তান্তর করতে পারে। বিনিয়োগের হাতিয়ার হিসেবে সাধারণ শেয়ারের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে, যেমন অধিক আয়। বুঝে শুনে বিনিয়োগ করলে সাধারণ শেয়ার একজন বিনিয়োগকারীর জন্য ভালো আয় উৎস হতে পারে। বিনিয়োগের অন্যান্য হাতিয়ার যেমন অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার থেকে বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে, কিন্তু সাধারণ শেয়ার থেকে আয় নির্দিষ্ট থাকে না। ফলে কোম্পানির অধিক আয় করলে বিনিয়োগকারীদের প্রাপ্ত আয়ও বৃদ্ধি পায়। সীমাবদ্ধ দায়। সাধারণ শেয়ার মালিকরা যৌথভাবে কোম্পানির ঝুঁকি বহন করে। কোনো অবস্থাতেই একজন বিনিয়োগকারীর ঝুঁকি তার বিনিয়োগকৃত অর্থের অধিক হয় না। উদাহরণস্বরূপ, মনে করো একজন বিনিয়োগকারী কোনো কোম্পানির 10 টাকা মূল্যের 100টি শেয়ার ক্রয় করেন, ফলে তার দাম সর্বোচ্চ 10 × 100 অর্থাৎ 10,000 টাকা পর্যন্ত হতে পারে। তারল্য। সাধারণ শেয়ার বিনিয়োগকারীর কাছে তরল সম্পদ হিসেবে সমাদৃত। বিনিয়োগকারী যে কোনো সময় ইচ্ছা করলে তার ধারণকৃত শেয়ার বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করতে পারে। তবে সব কোম্পানি শেয়ারের তারল্যতা সমান হয় না। সাধারণত বড় এবং ভালো কোম্পানির শেয়ারের তারল্য অন্য কোম্পানির চেয়ে বেশি হয়। অসুবিধা কি? অসুবিধার মধ্যে রয়েছে ঝুঁকি। সাধারণ শেয়ারের বিনিয়োগ অপেক্ষাকৃত অধিক ঝুঁকিপূর্ণ। শেয়ার বাজারের অনেক ফটকা বিনিয়োগকারী থাকে, ফলে বুঝে শুনে বিনিয়োগ না করলে ক্ষতির আশঙ্কা থাকে। মুনাফা ও সম্পত্তি বণ্টনের অধিকার। কোম্পানির মুনাফা বণ্টনের সবার দায় তথা অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ঋণপত্র মালিকদের প্রাপ্য আয় পরিশোধের পর অবশিষ্ট মুনাফার উপর সাধারণ শেয়ার মালিকদের অধিকার থাকে। অনুরূপভাবে কোম্পানির অবসায়নকালে সম্পত্তির বিক্রির প্রাপ্ত অর্থ থেকে কোম্পানির সব দায় পরিশোধ করার পর অবশিষ্ট অর্থ শেয়ার মালিকরা ভাগাভাগি করে নেয়। অর্থাৎ উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ঋণপত্র মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের দাবি থেকে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হয়। অগ্রাধিকার শেয়ার। যেসব বিনিয়োগকারী শেয়ারের বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে তাদের জন্য অগ্রাধিকার শেয়ার একটি ভালো বিনিয়োগ হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। তবে আমাদের দেশে অগ্রাধিকার শেয়ারের সংখ্যা খুব বেশি দেখা যায় না। সাধারণ শেয়ারের ন্যায় অগ্রাধিকার শেয়ার নিজস্ব কিছু স্বকীয়তা ও বৈশিষ্ট্য রয়েছে, যেমন মালিকানা। অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না। তাদেরকে সাধারণ শেয়ার মালিক এবং বন্ড ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি অবস্থানে বিবেচনা করা হয়। রূপান্তরযোগ্যতা। অনেক অগ্রাধিকার শেয়ার একটি নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তর করার বিকল্প সুযোগ থাকে। ফলে বিনিয়োগকারী ইচ্ছে করলে এই সুযোগ ব্যবহার করে সাধারণ শেয়ার মালিক হতে পারে। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকারের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। নিম্নে অগ্রাধিকার শেয়ার ও সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করা হলো। সুবিধা কি? নির্দিষ্ট হারে আয়, মুনাফা, আয়ের উপর অগ্রাধিকার, সম্পদের উপর দাবি। অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, ফলে শেয়ার মালিকদের আয়ের নিশ্চয়তা কম থাকে। মুনাফা, আয়ের উপর অগ্রাধিকার। লভ্যাংশ প্রদানের অগ্রাধিকার শেয়ার মালিকরা সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের আগের অগ্রাধিকার পায়। সম্পদের উপর দাবি। কোম্পানির অবসায়ন বা বিলুপ্তির সময় সম্পদের উপর অগ্রাধিকার শেয়ার
মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের দাবির পূর্বে বিবেচনা করা হয়, তবে অবশ্যই ঋণপত্র মালিকদের দাবির উপর তাদের দাবি পূরণ করা হয়। অসুবিধা কি? অসুবিধার মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ, অগ্রাধিকার শেয়ার মালিকদের কোনো ভোটাধিকার থাকে না, ফলে অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। সীমিত আয়, অগ্রাধিকার শেয়ার মালিকদের আয়ের হার নির্দিষ্ট থাকে, ফলে কোম্পানির অতিরিক্ত মুনাফা করলে ও অগ্রাধিকার শেয়ার মালিকরা এর কোনো লভ্যাংশ পায় না। এরপর রয়েছে দেখো বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ার কি? যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ কর্তনের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায়, অর্থাৎ বিলম্বে লভ্যাংশ পেয়ে থাকে, তাকে বিলম্বিত শেয়ার বলে। কোম্পানি অবসানের ক্ষেত্রে এ শেয়ার হোল্ডারদের দাবি সকলের পরে মেটানো হয়। সাধারণত কোম্পানি প্রবর্তকগণ এ ধরনের শেয়ার ক্রয় করে থাকে, তাই এ ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়। রাইট শেয়ার, এরপরে কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রি করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ের অগ্রাধিকার পেয়ে থাকে, তাকে রাইট শেয়ার বলে। অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানির মূলধন সংগ্রহের প্রয়োজনে শেয়ার বিক্রি করা হলে পুরাতন শেয়ার মালিকগণ যখন ওই শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করেন, তখন ওই বিক্রয়যোগ্য শেয়ারকে রাইট শেয়ার বলা হয়ে থাকে। বোনাস শেয়ার, কোনো কোম্পানির অবন্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে অবন্টিত মুনাফা শেয়ার রূপান্তর করে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয়, তখন এই ধরনের শেয়ারকে বোনাস শেয়ার বলে। বন্ড, বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আরেকটি হাতিয়ার হচ্ছে বন্ড। পূর্বেই জেনেছ যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানির বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থা করে সেটিকে বন্ড বলা হয়। দেশের অধিকাংশ কোম্পানি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঋণ মূলধনের সংস্থান করে, ফলে বিনিয়োগের হাতিয়ার হিসেবে বন্ড এখনও আমাদের দেশে খুব বেশি পরিচিতি পায়নি। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বন্ডের কিছু আলাদা স্বকীয়তা বা বৈশিষ্ট্য রয়েছে, নিম্নে সেগুলো আলোচনা করা হলো। যেমন 1 জামানত, 2 পরিপক্কতার তারিখ। বন্ডের বিপরীতে কোম্পানি সাধারণ স্থায়ী সম্পত্তি বা দলিলপত্রাদি জামানত হিসেবে রাখে, ফলে কোম্পানির বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করতে না পারলে এসব সম্পত্তি বিক্রয় করে বিনিয়োগকারীরা তাদের অর্থ আদায় করতে পারে। পরিপক্কতার তারিখ, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের একটি নির্দিষ্ট পরিপক্কতার তারিখ থাকে। উক্ত পরিপক্কতার তারিখে বিনিয়োগকারীর বন্ড উল্লেখিত লিখিত মূল্য ফেরত পায়। ঋণদাতা, বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয়, ফলে তাদের কোনো ভোটাধিকার থাকে না। রূপান্তরযোগ্যতা, কোম্পানি অনেক সময় বিনিয়োগকারীদের কাছে রূপান্তরযোগ্য বন্ড বিক্রি করে থাকে। এক্ষেত্রে বন্ড মালিকরা ইচ্ছা করলে বন্ডে উল্লেখিত শর্ত অনুসারে তাদের ধারণকৃত বন্ডকে নির্দিষ্ট সংখ্যক সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে। সুবিধা, সুদের হার নির্দিষ্ট থাকে বিধায় বন্ডে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে, ফলে তাদের আয়ের নিশ্চয়তা কম থাকে, তবে কোনো কোনো সময় সুদের হার পরিবর্তনশীল হতে পারে। ঝুঁকি কম, বন্ডের বিপরীতে স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখা হয় বিধায় বন্ড বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস পায়। মুনাফা এবং সম্পদের উপর অধিকার, কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের সুদ প্রদান করা হয়। অন্যদিকে কোম্পানি বিলুপ্ত বা অবসানকালে সম্পদ বিক্রির প্রাপ্ত অর্থ থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের পাওনা টাকা পরিশোধ করে অন্যদের দাবি পূরণ করা হয়। অর্থাৎ বন্ড মালিকদের দাবি সাধারণ এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি থেকে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হয়। অসুবিধা রয়েছে এর মধ্যে কিছু, দেখো কম আয় হার, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বিধায় বন্ড মালিকদের আয় হার কম হয়। নিয়ন্ত্রণ, অগ্রাধিকার শেয়ারের ন্যায় বন্ড মালিকদের ভোটাধিকার থাকে না বিধায় বন্ড মালিকরা কোম্পানি নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত পড়বা, আমি এটা তোমাদেরকে ছবি উঠিয়ে দিব আর কি। যাই হোক, তো এখান থেকে তোমাদের পড়া থাকবে হচ্ছে সম্পূর্ণটা ভালো করে কয়েকবার পড়বা, পড়ার পরে এখান থেকে 10 থেকে 15টা প্রশ্ন অবশ্যই লিখে ফেসবুকের মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। তোমরা অ্যাক্টিভ থাকবা, অ্যাক্টিভ থাকলে তোমাদের পড়ালেখা হবে আগের মতো। আগে যদিও প্রথম দিকে ক্লাসগুলো ঠিকমতো নেওয়া হয়নি, তবে এখন থেকে নিয়মিতই আমার ক্লাসগুলো পাবে যদি তোমরা ঠিকমতো অ্যাক্টিভ থাকো এবং ঠিকমতো কমেন্ট করো বা ঠিকমতো আমার ভিডিওগুলো দেখো, এবং যেখানে যেখানে বোঝো না সেখানে তোমরা
আন্ডারলাইন করে আমাকে পাঠিয়ে দিতে পারো। যদি না বোঝো তাহলে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আর এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সুন্দর করে খাতায় অথবা বোর্ডে করে তোমাদের ভিডিওর মাধ্যমে আপলোড করব। তোমাদের অঙ্কর যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাতে পারো। যদি অঙ্কের যে কোনো অঙ্কর সমস্যা থাকতেই পারে মানুষের, তো অঙ্কগুলার ছবি তুলে আমাকে মেসেঞ্জারে আপলোড করতে পারো। আমি সেখান থেকে তোমাদের সমাধান করে দিব ইনশাল্লাহ, সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।